শুনেছেন প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করেছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোড়া দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা। তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি? সে প্রশ্নটাও তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাতোয়ারা হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন? তার বিচার আমি কি কটূক্তি করেছি নাকি? আর্মি কি ফাউল করেছে সেটা বলছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে জনগণের বিরুদ্ধে গিয়েছিল এই কথাগুলো বলার কারণে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলেছেন একজন সাংবাদিক। পাশাপাশি আরেকজন সেনাবাহিনীকেও প্রশ্ন করেছেন পিনাকিদেরকে নিয়ে তারা আসলে দেশকে উস্কে দিচ্ছে কিনা। তো পিনাকি বিস্তারিত আলোচনা করেছেন যে আসলে কি তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন না সেনাবাহিনী যেটা করেছে সে বাস্তবতা তুলে ধরেছেন। পাশাপাশি এই যে বাজার নিয়ন্ত্রণ, বাজারে এই মুহূর্তে তেল নেই, এই তেল আসলে কোথায় গেল, কারা এই তেল নিয়ন্ত্রণ করলো? দর্শক এই বিষয় নিয়ে একটা গোপন তথ্য ফাঁস করেছেন। তারা আসলে বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপ এবং এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, তারা ব্যবসায়ী বাজারকে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। দর্শক চলুন আমরা আলোচনাগুলো দেখবো, পিনাকির এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। একটা খুচরা আলাপ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা তো করতে দিল না। যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না। তবে আমি কলে হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি। নরমে গরমে কাজ যে হয় নাই তা না, হয়েছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসাবে আমাদের কথাকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে, সবসময় না, এনগেজ হয়। সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডায় পড়া বিপ্লবের মধু খাওয়া জন্য টাইম নষ্ট করতে হয়। এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছে লাইগা। আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে জাউরামুখ বন্ধ থাকবে। তো শুনেন, আগে ক্লিপটা শুনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুকে দেশের বাইরে থেকে আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী ধানমন্ডির 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা? শুনেছেন প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করেছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোড়া দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা। তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি? সে প্রশ্নটাও তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাতোয়ারা হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন? তার বিচার আমি কি কটূক্তি করেছি নাকি? আর্মি কি ফাউল করেছে সেটা বলছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is
well and perfect. আয়নাঘর বানাইছে কারা? ডিজিএফআই বানাইছে। ডিজিএফআই তো আর্মির নাকি? কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গাইছে? আর্মি গাইছে। আরো অনেকেই গাইছে, কিন্তু আর্মিও গাইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে, জানি তো। পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি, সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন? ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। এবার আসেন, প্রফেসর ইউনূসের আমেরিকায় প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মাত গোলাম মুর্তজাকে নিয়ে কথা বলি। আচ্ছা দাঁড়ান, মুর্তজাতে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি। মুর্তজারে ধরার আগে শুনেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আরে শফিকের কি দুষ্ক, মনে বড় দুষ্ক আমার মনে রে শফিক। ঠিক আছে, আমি খুব খুশি এসেছি। প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল, তুমি স্ট্যাটাস মারিছো। কোনো দরকার ছিল এর মধ্যে ঢুকার? শেষে আমাদের লোকদের পিটাইছে। আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক, আজকে মাপ দিছি। এখন কিছু কই না, কিছুদিন মাপ রাখিছি, প্রোটেক্টও করবো তোমাকে যখন ধরে তখনও প্রোটেক্ট করি, কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না, সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথেই। আর প্রথম আলো ডেইলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেব যদি বাইসা থাকি। এটা আমি আগেই কয়ে রাখলাম। সেদিন যারা গেছিল ওইখানে, যাদের লাঠিপটা করা হয়েছে, তাদের ডাইকানা প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি। কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম, শুনে নাই, মাইর খাইছি, বিনা কারণে পাল্টা মাইর দিয়া প্রতিশোধ নিব, শপথ নিলাম। এবার আসেন গোলাম মুর্তজা। আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল। আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল। ছায়ানটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরাদমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও? রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিছে? এটা হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, তাই না? টিকবে তো সরকার। তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে, এটা র্যাবও জানে। র্যাব আর গুম খুন করতে চাইতেছে না। তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মুর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখাই, দেখেন তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া, আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মুর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলার ছায়ানট, আমরা সেটা হইতে দেব। আর গোলাম মুর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি?
আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে, দেখেছেন? উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগাররা এসে। এডিটর সাহেব দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না, দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে। তাহলে তো এই হারামজাদা গোলাম মুর্তজা জঙ্গি রে। আচ্ছা, এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগার, মার্কা মারা আওয়ামী লীগার। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মুর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মুর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগারদের সাথে ম্যাটাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি। ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম নিয়েছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনি সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এই যে সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন কি উদ্ভট দেশ হয়েছে, বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বিলো দ্য বেল্ট খেলা হবে, সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে। এটাই বিপ্লব, সংবাদপত্রের প্যানপ্যানানি কলাম না বিপ্লব। আমরা যদি সত্যি গ্যাঞ্জাম করতে চাই, গোলাম মুর্তজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি? আমরা যদি 1.5-2 মাস অবিরাম ক্যাম্পেইন চালাই, খায়া না খায়া, গোলাম মুর্তজার দিল্লি স্টার ঠেকাতে পারবি? একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা? এরা সেকুলাররা, এই যে দিল্লি স্টার পন্দের আলো, এরা বেকুব সেকুলাররা, এদের প্রগতিশীল কারেন্ট। আবার দেখেন ওই যে ভব, ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন? গোলাম মুর্তজা হারামজাদা। তসলিমার বইয়ের জন্য প্রাণনাশের হুমকি, হেনস্থা, অত্যন্ত জঘন্য কাজ যা আজ বইমেলায় হয়েছে। সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে। দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই। হারামজাদা, তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না? উঠি যায়, হ্যাঁ? 2 দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ, হ্যাঁ? শালা কাউরান বাজারের ডিম ভাজি, নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছু তুই না? দেখেছেন তো ওই কি গর্তের মাল। ভব মারিল থাপ্পড়, এটির সাহেব দেখান। আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে। আমি বলি না, বাঙ্গু সেগুলোরা 14 জেনারেশনের জাউরা। এইটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, আরো একখান মারেন, আবার বলে এইসব করলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। তোর খইসা গজাবে, আওয়ামী লীগ ফিরে আসবে না, গণক এসে গেছে। দেখ মুর্তজা, তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি, তারপরে সারা দেশে কি করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। দেখ এই যে সাহেব দেখান ওই ভিডিওটা, সাকবুম মিউজিকের তালে তালে দেন, ও জ্বলে পুরা মরুক মুর্তজা। বেশি সেকুলারগিরি আর পশ্চিমা বিশ্ব না, ওই রমনার বটমূলে সাকবুম বাঁচামো আর গরু ফেলায় জবে দেমো। 27টা পাবলিক রে, এগুলো বুঝাও না, পাবলিক সাথে এদের কথায়। এরা ভাবে 2000 লাইক পেয়েছে ফেসবুকে, একটা স্ট্যাটাস মেয়েরা মহাতালেবর হয়ে গেছে। মাউদ ভাই দিছিল বাম্বু, তাও সোজা হয় নাই। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না, কুত্তার লেস তো সোজা হবে না। এরা মাইরে সোজা, যেটা আলাপ কইরা সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়, এ ভবর মতো, বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি না তো, তো ওইদিকে টানিস কেন? চাইতে গেছি না, হসেছিয়া না তো আরো চেঁচাতেছি। আর একটা জিনিস দেখি, আরো চেতবেন, এবার আপনারা চেতবেন। হাংরে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন, অতি ভদ্র মানুষ, ব্রাইট স্মার্ট ছেলে, আমার খুব পছন্দের। হ্যাঁ, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুণ কাজ করতেছে, আপনারা সাপোর্ট করবেন তারে। খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে, বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিকভাবে। আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে। আপনার এর মধ্যেই দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক। জিন্দেগিতে দেখেছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে, দেখেন নাই, তাও কমিছে। তবে বাজারে সব পণ্য, কিন্তু কোন পণ্যটা নাই? তেল নাই, সয়াবিন তেল নাই। কেন নাই জানেন? এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরামু। সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না? কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। এরা রোজার আগে সয়াবিন তেলের দাম বাড়াইতে চায়। প্রফেসর ইউনূসের সরকার, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা, রাজি হয় না দাম বাড়াইতে। এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না, আটকে রাখবে। না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে। এই চাপে সামের দাম বাড়ায় নিবেন।
পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে। তো স্টক করেছে কিভাবে জানেন? আর একটা মজার আলাপ। এই যে দেখেন এই খবরটা, চট্টগ্রাম সাগরে 250টির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। মানে কি? মানে হইতেছে যে সাগরে প্রায় 14,000-এর মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য, গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, ডাল, সোয়াবিন যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে। আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে, কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না, এই গভীরতা কম, সেজন্য আটকে যায়। সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙর করে থাকে। তো ওই মাদার ভেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম শহরে বহিনগরে থাকে। ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয়, নিয়ে তারপরে এটা ভিতরে আসে। তো এই যে সিটি গ্রুপ, এসালম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে, কিন্তু খালাস না কইরা গত 1 মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর, হরিনাগার এগুলো ভাসায় রাখছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, সয়াবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ ভাসায় রাখছে। এই সব মিলায় প্রায় 100-এর অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক, কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য। ভোগ্য পণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজে। তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না, খরচার প্রতি আছে। কিন্তু বদমাইশি দেখেন ভাইজানেরা, আপনাদের বলি, শয়তানি না কইরা তেল বাজারে ছাড়েন। 2 দিন টাইম দিলাম, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু আমি হান্দাই দিতে পারি। ইনকা ভদ্র উপদেষ্টা না হইয়া আমি যদি উপদেষ্টা হইলাম ইনি বাণিজ্য উপদেষ্টা, তাহলে 2টা কাম করলাম। ইনি নেভি নিয়ে সাগরে রেট দিতাম, নিজে দাঁড়াই থেকে লক বইয়ে দেখতাম যে এটা 1 মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে, তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল, বুঝছাও। ইনকা করে 10-12টা ডুবাই ঢাকা শহরে আসতাম, তারপরে রকেট লঞ্চার নিতাম, বুঝছাও, নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে, শিখে নিলাম ইনি আগে। আর ওই যে গরিব, ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না, তেল দেয় এরকম গাড়ির পার্টস করে দেয় না তেল, ওটার মধ্যে তোকে সোয়াবিন তেল ভরে নিতাম, আর তোক পাইরা ফেলা তোর পিছিত পিছিত করে তেল ঢুকাইতাম। আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজেন না, কয়েকদিন তেলই খামো না, হারা আমরা দরকার হলে তেলই খামো না, দেখি তেলের দাম কেমনে বাড়ায়। এইবার রমজানে খেজুরের দাম কমিছে, তেলের দামও কমাবো ইনশাল্লাহ, খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন। এটাও আমাদের বিপ্লব, এই বিপ্লবেও আমরা জিতবো এই সমস্ত অলিগারদের হাত থেকে। আমাদের দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি, সকল ভাষা শহীদদের প্রতি জানাই সম্মান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে এই নতুন প্রজন্মকে নতুনভাবে ভাষা দিবস, স্বাধীনতা দিবস সহজ সরলভাবে বলতে ও জানতে শিখতে হবে। অতিরঞ্জিতভাবে অমর 21শে বলা বাদ দিতে হবে, মহান স্বাধীনতা বলা বাদ দিতে হবে। এই অমর 21শে মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, এই যে অমর মহান চেতনা, এই শব্দগুলাকে এই গত 54টা বছর অসভ্য দুর্নীতিবাজ রাজনীতিবিদগুলা ব্যবহার করেছে তাদের রাজনৈতিক মুনাফার জন্য। তাতে কিন্তু দেশের কিছু আসে যায়নি, জনতার কোনো ভালো কিছু হয়নি। আর মহান একমাত্র আল্লাহ, তাই মহান শব্দটা অন্য কিছুর আগে বলা কোনোভাবেই ঠিক নয়। আর অমর একমাত্র আল্লাহ, তাই 21শের আগে অমর বলাও ঠিক নয়। নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। একদিকে মোদি যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে, আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনূসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এবং ভারতের মিডিয়া সেই ভারতের ইচ্ছাকেই প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না
এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য। আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না, ওনার কারণ আনকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূস কিন্তু 22 জনকে বরখাস্ত করেছে এবং 43 জনকে ওএসডি করেছে, যারা গত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে। সুতরাং সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে। ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে, ট্রাম্প সেই প্রশ্ন বুঝতেই পারছিল না, যার ফলে ট্রাম্প সেই সব প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি। We have seen several groups in the US raising anti-India voice, calling about separation. I can't understand a word he's saying. Decision to extradite Tahabur Rana to. I can't understand a word he's saying. দেখলেন তো, এখানে ভারতীয় মলম বিক্রেতা সাংবাদিক প্রশ্ন করছে সেই ইন্ডিয়ান জঘন্য অ্যাকসেন্টে, সেই ভাষা ট্রাম্প বুঝতে পারছে না, যার ফলে সেই প্রশ্নকে পাত্তাই দেয়নি, উত্তর দেওয়া তো দূরের কথা। That the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই ভিডিওতে আপনারা দেখলেন যে মোদি যেহেতু ইংরেজি বলতেও পারে না, ইংরেজি বুঝতেও পারে না, তাকে অনুবাদক বুঝিয়ে দিচ্ছিল যে মোদি কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে। সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে। সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কি ভাবে বা কি বলতে চায় সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে, এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি, যা মোদির গালে সরাসরি জুতার বাড়ি। মজার ব্যাপার হয়েছে যে মোদিও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে না, মুখ খুলছে না, যার ফলে
ভারতীয় মলম বিক্রেতা, মিডিয়া এবং সাংবাদিকরাও আর এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করতে পারছে না। তার মাঝখানে কি হয়েছে, কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশের চতুর্দিকে এখন ভারতই সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে মোদি তার দেশ এবং জনগণের এবং নিজের গায়ে শিকল পড়েছে। দেখুন কিভাবে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দেরকে হাতে পায়ে শিকল পরিয়ে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত। আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি। বিএনপি বুঝতে পারছে না যে ভারত সবসময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে, যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে, যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল। তাই আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করে না বাংলাদেশকে দখল করে নিতে। গত 16 বছরে এই ভারত আওয়ামী লীগকে দিয়েই এবং ভারতও সরাসরি বিএনপিকে ধ্বংস করে দিয়েছে। বেগম জিয়াকে প্রায় অর্ধ মৃত করে ফেলেছে, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং ফাইনালি বেগম জিয়াকেও দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে দেশের মাঝখানে রেখেছে শুধু সেই সকল বিএনপি নেতাকে যারা ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের গোলাম হয়ে কাজ করছে। সেই আমির খসরু, আব্দুল আওয়াল মিন্টু, মির্জা ফখরুল ইত্যাদি ইত্যাদি। দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক। এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলেপেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে। তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে, আসলো, তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো, কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে 1-1.5 বছর রেখে তাদেরকে আরো বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনোদিন আর তা হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এই দেশ জনতা চালাবে, এই দেশ এবং দেশের মালিক জনতা। ওই চাওয়ালা মোদি ভারত যায় তার ওই চাওয়ালার বুদ্ধি নিয়ে। আর প্রফেসর ইউনুস কার সাথে যোগাযোগ করে? ট্রাম্পের সাথে না, প্রফেসর ইউনুস যোগাযোগ করে পৃথিবীর টেকনোলজির সেই সবচেয়ে বড় ব্যক্তি ইলন মাস্কের সাথে। সে শুধু টেকনোলজির সম্মুখভাগের ব্যক্তিই নয়, সে এখন ট্রাম্পের পরেই যুক্তরাষ্ট্রে ক্ষমতাবান ব্যক্তি। সে সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক। প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলে বাংলাদেশে স্টারলিংক টেকনোলজি নিয়ে আসবে, যার মাধ্যমে
শুধু ইন্টারনেটে নয়, সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে, সেই চাষাবাদ থেকে আরম্ভ করে একসময় সকল প্রযুক্তি, সকল শিল্প, কল কারখানা, গার্মেন্টস বলেন, সকল শিল্প বলেন, সম্মুখ দিকে দ্রুততার সাথে এগিয়ে চলবে। আর যখন স্টারলিংক বাংলাদেশে আসবে, তখন ইলন মাস্কের সহকারে প্রফেসর ইউনূস বাংলাদেশের আর্থসামাজিক প্রতিটা স্থানে উন্নত প্রযুক্তির এবং এআই টেকনোলজির ব্যবহার করবেন। তাতে কি হবে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। যখন সেটা হতে শুরু করবে, তখন কিন্তু এই যে আওয়ামী সামরিক এবং বেসামরিক হাসিনার বা ভারতের লোকজন এখনো যারা রয়ে গেছে প্রফেসর ইউনূসকে কাজ করতে দিচ্ছে না, তখন ইলন মাস্ক এদেরকে একটা একটা করে কানে ধরে ধরে, ঘাড় ধরে ধরে জায়গা থেকে সরাবে। সে যত বড় বাহিনী প্রধান হোক না কেন, আর যে যত বড় সচিবই হোক না কেন, তখন প্রফেসর ইউনূস আরো স্বাধীনতার সাথে কাজ করতে পারবে, দেশে সংস্কার কাজ শুরু করতে পারবেন দ্রুততার সাথে, এবং দ্রুত গ্রেফতার হতে শুরু করবে আয়নাঘরের সকল খুনিরা, প্রাক্তন সকল ডিজিএফআই প্রধানরা, পুলিশ প্রধানরা এবং হাসিনার সকল সচিবরা। বাংলাদেশের সাধারণ জনগণের, এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর এবং পিতামাতাদের সকলের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থেকে দূরে রাখুন। আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করব, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করে দিন। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলাকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে ব্রেইনটা নষ্ট করে রাজনীতির দিকে টেনে সামান্য কিছু অর্থ দিয়ে এদেরকে নষ্ট করে ফেলে এদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয়। অন্য দেশের ছেলেমেয়েরা যখন রকেট কি করে দূর গ্রহে পাঠানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, কি করে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, অথচ বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা রাজনীতি করছে, হাতে লাঠি রামদা নিয়ে মারামারি করে নিজের দেশ, নিজের ভবিষ্যৎ এবং নিজের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। দর্শক, আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে মানে সেনাবাহিনীকে নিয়ে তিনি কি বলেছেন আর তার বিরুদ্ধে কি প্রচার করেছে গোলাম মুর্তজা। তো তিনি মোটামুটি ভালোই তাকে দিয়েছেন শাল্টিং। পাশাপাশি শেষে যে কথাটা বলেছেন তেল নিয়ে, আমাদের উচিত হবে তেলটা কয়েকদিন না কিনা, তাহলে তারা বুঝতে পারবে যে দেশের জনগণ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। মোটামুটি অনেক কিছুর দাম কমেছে আলহামদুলিল্লাহ। যদি আমরা দেশের জনগণ একটু সতর্ক হই বা আমরা একটু বুঝতে পারি আসলে বাস্তবতা, তাহলে হয়তোবা এই তেলের দামও কমবে এবং তেল ছাড়তে এক পর্যায়ে এই সমস্ত ব্যবসায়ী কোম্পানিগুলো তারা ছাড়তে বাধ্য হবে। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা উচিত। আমরা যদি এখন তেল কিনে উড়ারি করি তাহলে তাদের যে প্ল্যানটা তার সহজ হয়ে যাবে। যেহেতু সরকার তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে, তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো এবং তেলের দাম কমবে, এটি আমরা আশা করতে পারি।